সিসির পদ থেকে পদত্যাগ করবেন কাজী হাবিবুল আউয়াল। সোমবার আরএফইডি টকে তিনি একথা জানিয়ে বলেন, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও বঙ্গবন্ধুর খুনি মসলিউদ্দিনের স্বজনদের এনআইডি জালিয়াতি খতিয়ে দেখা হচ্ছে। যারা এগুলো নিয়ে বিচার বিশ্লেষণ করেন পরীক্ষা নিরীক্ষা, ওরা হয়তো একটা সিদ্ধান্তে আসতে পারে। ক্ষমা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। প্রয়োজনে পদ ছেড়ে চলে যাবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি করেন বিক্ষোভকারীরা। রাজনৈতিকভাবে নির্বাচনে ব্যাপক অংশগ্রহণ হয়নি বলে এবারের উপজেলা নির্বাচনে ভোটারের উপস্থিতি কম ছিল বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল। যদি আপনার সরকারকে দেখাতে চান, আপনারা নিজেরা যদি বাঁচতে চান, অতি সত্তরে 10 মিনিটের মধ্যে ওই সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে শিগগিরই সরকার বিরোধী আন্দোলন আরও বেগবান করা হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আসসালামু আলাইকুম দর্শক, আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাকে স্বাগত। প্রিয় দর্শক, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের স্যাংশনের ছড়াছড়ি, চারদিকে যখন এমনই স্যাংশনের ছড়াছড়ি, ঠিক সেই মুহূর্তে এসে সিইসির প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল একই বার্তা দিল। প্রিয় দর্শক, তিনি বলেছেন প্রয়োজনে পদত্যাগ করবে। তো দর্শক, হঠাৎ করে তিনি এমন পদত্যাগের সিদ্ধান্ত কেন নিলেন? কোনোভাবে কি বাইরের কোনো চাপ আসছে, নাকি দেশীয় চাপেই তিনি এরকম কথা বলছেন? তো দর্শক, আজকের এই নিউজটি সম্পূর্ণ দেখলেই আপনি জানতে পারবেন হাবিবুল আউয়ালের এই সিদ্ধান্ত নেবার কারণ। দর্শক, আরও কিছু ভিডিও ফুটেজ দেখতে চলেছেন এই নিউজটির মাধ্যমে, যেগুলোতে অনেক চাঞ্চল্যকর তথ্য উপস্থাপন করা হয়েছে। তো দর্শক, আমি বলবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। তো দর্শক, আমি আর বেশি কথা বলবো না, চলুন দেখে আসবো আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা পর্যায়ক্রমে সবগুলো ভিডিও দেখে আসি। গতকাল প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সাংবাদিকদের সাথে কথা বলেছেন এবং অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন। এমনকি তিনি বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়ার জন্য সরকার এবং সরকারি দলকে দায়ী করেছেন। পাশাপাশি তিনি বলেছেন, বাংলাদেশে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারটা জরুরি। কিন্তু তিনি এটাও বলেছেন, যেহেতু আদালতের রায় আছে এবং সংবিধান থেকে যেহেতু তত্ত্বাবধায়ক ব্যবস্থাটা তুলে নেওয়া হয়েছে, ফলে সেদিকে নির্বাচন কমিশন যেতে পারছে না। কিন্তু তার বক্তব্যে পরিষ্কার, বাংলাদেশে একটা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য, অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা জরুরি। হঠাৎ করে কাজী হাবিবুল আউয়াল আবারও কেন এভাবে কথা বলতে শুরু করেছেন? আবারও কেন বলছে? কারণ এর আগেও, নির্বাচনের আগে কাজী হাবিবুল আউয়াল সাংবাদিকদের সাথে একই ধরনের কথা বলেছিলেন। সে সময় তিনি বলেছিলেন দেশের নির্বাচনের অনুকূল পরিবেশ নেই, এবং তার এই মন্তব্যের পরপরই সরকার নির্বাচন কমিশনের পক্ষ থেকে কে কথা বলবেন সে ব্যাপারটা ঠিক করে দেয়, এবং প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনাররা সাংবাদিকদের সাথে কথা বলতে পারবেন না, শুধুমাত্র মুখপাত্র হিসেবে নির্বাচন কমিশন সচিব কথা বলতে পারবেন, এই ব্যবস্থাটা করা হয়। এবং সে সময় সরকার সম্ভবত ধারণা করেছিল প্রধান নির্বাচন কমিশনার সময় বাড়িয়ে নিতে চাইছেন, অর্থাৎ নির্বাচনটা যাতে একটু পিছিয়ে যায় এবং এই সময়ের মধ্যে সবগুলো পক্ষের সাথে কথা বলে নির্বাচনের জন্য একটা সকলের গ্রহণযোগ্য ব্যবস্থা তৈরি করা যায়, যার মধ্য দিয়ে নির্বাচনটা অংশগ্রহণমূলক হয়। এবং এই কারণেই সরকার যাতে তাদের পরিকল্পনা অনুযায়ী নির্বাচনের সার্কাসটা মঞ্চস্থ করতে পারে, এই কারণে নির্বাচন কমিশনারদের কথা বলাটা বন্ধ করে দেয় সাংবাদিকদের সাথে। সে সময় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সাংবাদিকদের একটা লিখিত পরিপত্র দিয়েছিলেন, যেখানে পরিষ্কারভাবে বলা ছিল দেশে নির্বাচনের কোনো ধরনের পরিবেশ নাই। এবং এইবার নির্বাচনের পর এতগুলো দিন পরে, এর মধ্যে প্রধান নির্বাচন কমিশনার বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন নির্বাচন নিয়ে। প্রথম 7 জানুয়ারি নির্বাচনের দিন নির্বাচন কত শতাংশ ভোট পড়েছে সেটা নিয়ে তিনি একটা মন্তব্য করেছিলেন। পরে কিছুক্ষণ পর তার বক্তব্য আবার পরিবর্তন হয়ে যায়, সেটা নিয়ে অনেক কথা বলেছি আমরা, অনেকেরই আমাদের ক্ষোভ ছিল প্রধান নির্বাচন কমিশনারের প্রতি। এরপরেও প্রধান নির্বাচন কমিশনার আরও বিভিন্ন মন্তব্য করেছেন, নির্বাচনের পরিবেশ আছে, নির্বাচনে সবাই যেন ভোট দিতে আসে, আমরা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করছি, এরকম নানা মন্তব্য তিনি করেছেন এবং সেগুলো নিয়ে সাধারণ জনগণ ক্ষোভ প্রকাশ করেছে, আমরাও বিভিন্ন সময় কথা বলেছি। কিন্তু হঠাৎ করে কাজী হাবিবুল আউয়াল তার সেই অবস্থান থেকে সরে এসেছেন এবং নির্বাচনের এতগুলো মাস পর এসে তিনি আবারও বলতে শুরু করেছেন দেশের 7 জানুয়ারিতে যে নির্বাচনটা হয়েছে সেই নির্বাচনটা কোনোভাবেই গ্রহণযোগ্য নির্বাচন না, এবং এই নির্বাচনটাকে যে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক করা গেল না, সেটার জন্য সরকার এবং সরকারি দল দায়ী। তিনি সরাসরি সরকার এবং সরকারি দল না বললেও তিনি সাংবাদিকদের বলেছেন, আমরা সবাই জানি, আমরা বুঝতে পারি। কাজী হাবিবুল আউয়াল কি বলেছেন সেই জায়গাটাতে যাব, তার আগে একটা কথা বলে নিই। কিছুদিন আগে ডোনাল্ড লু যখন বাংলাদেশে এসেছিলেন, তখন তিনি বাংলাদেশে আসার আগে সরকারি দলের সাধারণ সম্পাদক কয়েকবার বলেছেন বাইডেন যে প্রস্তাবই দিক না কেন সেটা মানতে আমরা বাধ্য না, একথা তিনি বলেছেন। এমনকি তিনি ব্যাখ্যা দিয়েছেন, যেহেতু তাদের দেশেই বাইডেনের কথা সবাই শোনে না, ইসরায়েল তাদের কথা শুনছে না, সুতরাং আমরা আমেরিকার কথা শুনতে বাধ্য না, বাইডেনের প্রস্তাব মানতে বাধ্য না। ডোনাল্ড লু ঢাকা থেকে চলে যাওয়ার পর ওবায়দুল কাদের মন্তব্য করেছিলেন, কোনো অসাংবিধানিক প্রস্তাব আমরা মানতে বাধ্য না, আমরা সংবিধানের বাইরে যাব না, এবং যত চাপই আসুক না কেন শেখ হাসিনা সেই চাপের সামনে মাথা নত করবে না, এই কথা কিন্তু বলেছিলেন। এবং সে সময়ও আমি আমার এই চ্যানেলে ভিডিওতে বলেছিলাম কী ধরনের অসাংবিধানিক প্রস্তাবের কথা আসছে এবং কী ধরনের অসাংবিধানিক প্রস্তাবের কথা ওবায়দুল কাদের বলছেন। তাহলে কি মার্কিন যুক্তরাষ্ট্র চাইছে একটা অন্তর্বর্তীকালীন
সরকারের অধীনে আবারও একটা মধ্যবর্তী নির্বাচন কিংবা আবারও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে ফিরিয়ে নিয়ে আসা। এই কারণেই ওবায়দুল কাদের বারবার বলছেন যে সংবিধানের বাইরে আমরা যেতে পারবো না এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারোর সামনে মাথা নত করবে না। এবং কাজী হাবিবুল আওয়ালের বক্তব্যকে যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারবো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাব কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের স্যাংশনের ভয় কি তার ভেতরে কাজ করছে। কারণ নির্বাচন কমিশনারদের উপরে, এমনকি প্রধান নির্বাচন কমিশনার হিসেবে কাজী হাবিবুল আওয়ালের উপরে স্যাংশন আসতে পারে, এই ধরনের একটা ধারণা নির্বাচনের পর অনেকেই করেছিলেন। এবং আজিজের বিরুদ্ধে, সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে স্যাংশনের পর অনেকেই আসলে এখন এক ধরনের ভয়ের মধ্যে আছেন, যেহেতু মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে এটা কেবলমাত্র একটা শুরু। একজন কর্মকর্তার উপরে স্যাংশনটা দেওয়া হয়েছে, সামনের দিনে এই ব্যবস্থাটা আরও বিস্তৃত হবে। সুতরাং কাজী হাবিবুল আওয়াল কি সেন্স করতে পারছেন তার বিরুদ্ধে মার্কিন কোনো নিষেধাজ্ঞা আসতে পারে, নাকি মার্কিন যুক্তরাষ্ট্র আসলে তাকে কোনো সিগন্যাল দিয়েছে? কারণ নির্বাচনের আগে তিনি যখন এভাবে কথা বলছিলেন যে দেশে নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ নাই, সেই সময় কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র প্রচণ্ড রকম অ্যাক্টিভ ছিল বাংলাদেশে। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস তখন প্রচণ্ড রকম অ্যাক্টিভ ছিলেন, অনেক দৌড়ঝাঁপ তিনি করেছেন, অনেকের সাথে কথা বলেছেন এবং তখন একটা অবাধ নির্বাচনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ ছিল সরকারের উপর। এবং সেই সময় কাজী হাবিবুল আওয়াল একই ধরনের মন্তব্য করেছিলেন। এবং আবারও যখন ডোনাল্ড আসলেন এবং ওবায়দুল কাদের যখন আমাদেরকে ধারণা দিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র একটা অসাংবিধানিক ব্যবস্থার জন্য চাপ দিচ্ছে, অসাংবিধানিক ব্যবস্থা বলতেই আমরা জানি সংবিধান থেকে তারা যেটাকে বের করে দিয়েছে, তারা যেটাকে তুলে নিয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কিংবা একটা অন্তর্বর্তীকালীন সরকার অধীনে নির্বাচন, সেদিকে আবার এখন কাজী হাবিবুল আওয়াল ইঙ্গিত করছেন। সুতরাং দুটোকে মিলিয়ে আমরা মনে করতে পারি এখানে দুটো ব্যাপার হতে পারে। কাজী হাবিবুল আওয়াল মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কোনো সিগন্যাল পেয়েছেন কিংবা তিনি ভয় পাচ্ছেন তিনি যদি এখন এভাবে কথা না বলেন, তিনি যদি এখনও সরকারকে সার্ভ করে যান তাহলে হয়তোবা তার বিরুদ্ধে মার্কিন স্যাংশন চলে আসতে পারে। আমরা একটু তার বক্তব্যটা দেখি তিনি কি বলেছেন। হেডলাইন মানবজমিনের, ডামি প্রার্থীর সংকটে আছে। কাজী হাবিবুল আওয়াল বলেন, ডামি বলে কোনো প্রার্থী আমাদের কাছে নেই, কিন্তু বাস্তবে আছে। ডামি প্রার্থীর সংকটে আমরাও আছি। তিনি বলেন একটি শক্তিশালী পার্টি আরও 4 জনকে ডামি প্রার্থী হিসেবে দাঁড় করিয়ে দেয়। ডামি প্রার্থীরা দেখা যাচ্ছে 19 ভোট, 23 ভোট কিংবা 97 ভোট পায়, অথচ প্রত্যেকেই পোলিং এজেন্ট পায়। সেই পোলিং এজেন্টগুলোকে আবার কিনে ফেলা হচ্ছে, ভেতরে একটি সংঘবদ্ধ শক্তি ক্রিয়েট করার চেষ্টা করছে। পরিষ্কারভাবে কাজী হাবিবুল আওয়াল বলেছেন একটি শক্তিশালী পার্টি। এখন নির্বাচনে কোন শক্তিশালী পার্টি অংশগ্রহণ করে এবং কারা ডামি প্রার্থী দেয় সে ব্যাপারটা আমরা সবাই জানি। সুতরাং প্রধান নির্বাচন কমিশনার কোন পার্টির দিকে ইঙ্গিত করেছেন সেটা কিন্তু আমরা বুঝতেই পারি। জাতীয় নির্বাচনে যুক্তরাষ্ট্রের নির্বাচনী পর্যবেক্ষক সংস্থা ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এনডিআই ঠিক বলেছে জানিয়ে সিইসি বলেন, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স ও ন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের একটা নিজস্ব ধাঁচ আছে এগুলো নির্বাচন বিশ্লেষণ করার। এটি অস্বীকার করার উপায় নেই যে বিগত নির্বাচনটা খুব প্রসিড হয়নি। 7 জানুয়ারি নির্বাচনের কথা তিনি বলছেন, সেদিক থেকে এনডিআই যা বলেছে ঠিক বলেছে আমি বলবো। এবং এনডিআই বলেছে যে নির্বাচনটা হয়েছে এটা কোনোভাবেই গণতান্ত্রিক নির্বাচন নয়। তার মানে এনডিআই এর বক্তব্য, এনডিআই এবং আইআরআই যে রিপোর্ট দিয়েছে সেই বক্তব্যকে মেনে নেওয়ার মধ্য দিয়ে এবং তারা ঠিক বলেছে এটা বলার মধ্য দিয়ে প্রধান নির্বাচন কমিশনারও 7 জানুয়ারির নির্বাচনকে মেনে নিচ্ছেন না। 7 জানুয়ারির ভোট উপজেলা ভোট অংশগ্রহণমূলক না হওয়ার কারণ শাসক দলের নিয়ন্ত্রণ নাকি বিরোধী দলের ভোট বর্জন, এমন প্রশ্নের জবাবে সিইসি বলছেন, আমরা জানি আপনারাও জানেন দেশের সার্বিক পরিবেশ অনুকূলে ছিল না। সরাসরি দলের নাম উল্লেখ না করেও তিনি বলেছেন, আমরা জানি আপনারাও জানেন দেশের সার্বিক পরিবেশ অনুকূলে ছিল না। বিতর্কটা এখনো বহাল আছে যে পরিষ্কারভাবে তিনি বলছেন এখানে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার দরকার। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার দরকার। এ বিষয়ে হাইকোর্টের রায় রয়েছে, নানা বিষয় রয়েছে। এরপর তিনি আজিজ আহমেদের ভাইদের এনআইডি জালিয়াতি নিয়েও কথা বলেছেন। তার মানে শুরুতে যেটা বলছিলাম, হঠাৎ করে প্রধান নির্বাচন কমিশনার বলছেন মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচনকে যেভাবে দেখেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনী পর্যবেক্ষক সংস্থা এনডিআই এবং আইআরআই যে রিপোর্টটা দিয়েছে সেই রিপোর্টটা সঠিক। এবং সেই রিপোর্টে পরিষ্কারভাবে বলা হয়েছে বাংলাদেশে 7 জানুয়ারিতে যে নির্বাচনটা হয়েছে সেটা কোনো বিচারেই গণতান্ত্রিক নির্বাচন হতে পারে না। এখানে বিরোধী দল নির্বাচনে অংশগ্রহণ করেনি, কারণ নির্বাচনে অংশগ্রহণ করার মতো কোনো পরিবেশ ছিল না। এবং সেই কথাটা প্রধান নির্বাচন কমিশনারও বলছেন এবং তিনি বলছেন আপনারা সবই জানেন, আপনারা বোঝেন কেন কোন শক্তিশালী দলের কারণে আসলে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি বিরোধী দল। দেরিতে হলেও প্রধান নির্বাচন কমিশনার স্বীকার করছেন 7 জানুয়ারি নির্বাচন গ্রহণযোগ্য ছিল না এবং এর জন্য কোন পক্ষ দায়ী, সরকার এবং সরকারি দলই যে দায়ী এবং নির্বাচনের কোনো ধরনের পরিবেশ যে ছিল না এবং পরিবেশটা ছিল না সরকার এবং সরকারি দলের কারণে, সেই কথাটা তিনি পরিষ্কারভাবে এতদিন পরে এসে বলছেন। সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ভয় হতে পারে কিংবা সেখান থেকে তিনি কোনো সিগন্যাল পেয়েছেন, যেমন সিগন্যাল হয়তো বা ওবায়দুল কাদের পেয়েছিলেন। এই কারণে তিনি বারবার বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাব মেনে নিতে সরকার বাধ্য না, অসাংবিধানিক কোনো প্রস্তাব আমরা মানব না, সংবিধানের বাইরে আমরা যাব না। তার মানে বুঝতে পারছি ভেতরে ভেতরে হয়তো অনেক কিছুই ঘটছে যেটা হয়তো আমরা বাইরে থেকে জানতে পারছি না, কিন্তু সরকার যে প্রচণ্ড রকম নার্ভাস সেটা বোঝা যাচ্ছে। কারণ একদিকে বেনজির আজিজের ইস্যু, পাশাপাশি আনারের ঘটনায় একের পর এক নতুন নতুন তথ্য সামনে আসছে। এখন জানা যাচ্ছে সরকারি দল আওয়ামী লীগের নেতারাই জড়িত। ফলে সব কিছু মিলিয়ে সরকারের ভেতরে টানাপোড়েন আছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ আছে, সেটাও আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি, যেহেতু ডোনাল্ডুর সফরের পরেই আজিজের উপর স্যাংশনটা চলে আসলো এবং এতদিন পরে এসে সিইসি যখন এভাবে কথা বলছেন তাতে বোঝা যাচ্ছে ভেতরে ভেতরে কিছু একটা ঘটছে।
শিগগিরই সরকার বিরোধী আন্দোলন আরও বেগবান করা হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি বলেন, বর্তমান সরকার জনগণের প্রধান শত্রুতে পরিণত হচ্ছে। দেশে সর্বগ্রাসী সংকট চলছে মন্তব্য করে বিএনপির মহাসচিব আরও বলেন, জনগণ আর এ সরকারকে দেখতে চায় না। দেশে রাজনৈতিক সংকটের পাশাপাশি অর্থনৈতিক সংকট চলছে জানিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপির মহাসচিব। এই নির্বাচনে অংশগ্রহণ করেনি, তথাকথিত নির্বাচনে। সেই জন্যই আমি সবসময় বলি যে আপনারা হঠকারিতা করার কোনো কাজ আপনার প্রয়োজন নেই, স্থানও নেই। আমরা আবার আলোচনা করে সবাই একমত হয়ে আমরা এই সরকারকে কীভাবে আমরা সরাতে পারি এবং আমাদের অন্যান্য যে সমস্ত গণতান্ত্রিক অধিকার আছে সবগুলোকে ফিরিয়ে আনতে হবে, সেই লক্ষ্যে আমরা সংগ্রাম করছি। সেই আন্দোলন আমাদের এখনও চলছে এবং সেই আন্দোলন নিঃসন্দেহে আরও বেগবান হবে অতি শীঘ্র। দর্শক, আমি আশা করছি আজকের সবগুলো ভিডিওই আপনি খুব মনোযোগ দিয়ে দেখেছেন। সেই সাথে দর্শক, সিইসির প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আওয়ালের পদত্যাগ নিয়ে আপনার মতামত ব্যক্ত করবেন। তো দর্শক, নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।